ভাবুন তো, পরমাণুর ভেতরে একটা ইলেকট্রন ঠিক কতটা দূরে বসে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করছে সেটা আমরা কিভাবে মাপতে পারি? শুনতে বেশ জটিল মনে হচ্ছে, তাই না? কিন্তু আজ আমরা পদার্থবিজ্ঞানের দারুণ একটা আণবিক্ষণিক গোয়েন্দা গল্পের সমাধান করতে যাচ্ছি। বাস্তব জীবনের খুব চেনা কিছু ঘটনা আর সাধারণ কয়েকটা সূত্র জোড়া লাগিয়ে আমরা এই মহাজাগতিক রহস্যের জট খুলে ফেলব। চলুন একজন গোয়েন্দার মতোই এই গাণিতিক রহস্যের সমাধান করা যাক। আচ্ছা, চলুন একদম মূল বিষয়ে ঢুকে পড়া যাক। এই রহস্য সমাধানের জন্য আমাদের মূলত তিনটে বড় গাণিতিক সূত্রের বা ক্লুয়ের প্রয়োজন হবে। এই তিনটি সূত্রকে ধাপে ধাপে জুড়ে শেষমেশ আমরা সেই কাঙ্ক্ষিত আর বা ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধটা বের করে ফেলব। তো শুরু করা যাক আমাদের প্রথম ধাপ। চলুন আমাদের ক্রাইম সিন বা এই আণুবীক্ষণিক জগৎটা আসলে কেমন তার একটা পটভূমি তৈরি করে নিই। এখানে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, একটা পরমাণুর ভেতরে ইলেকট্রনগুলো কোনোরকম বিশৃঙ্খলা ছাড়াই কিভাবে একটা সুস্থির কক্ষপথে অনবরত ঘুরতে থাকে। এই প্রশ্নের উত্তর খুঁজতেই বিজ্ঞানী নিলস বোর একটা দারুণ মডেল প্রস্তাব করেছিলেন, যা হাইড্রোজেন বা ওই ধরনের আয়নের জন্য একেবারেই নিখুঁতভাবে কাজ করে। এই মডেলের মূল আইডিয়াটা খুব সোজা। ইলেকট্রন একটা নির্দিষ্ট গতিবেগে, যাকে আমরা ভি বলতে পারি, নিউক্লিয়াসের চারদিকে একটা গোলাকার বা বৃত্তাকার পথে ঘোরে। আর এই ঘোরার পেছনের মূল কারণ হল নিউক্লিয়াসের পজিটিভ চার্জ আর ইলেকট্রনের নেগেটিভ চার্জের মধ্যকার আকর্ষণ। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই আকর্ষণটা আসলে কাজ করে কিভাবে? এখানেই আসছে আমাদের গোয়েন্দা গল্পের প্রথম ক্লু। ইলেকট্রনটি তো চাইলেই ছিটকে বাইরে চলে যেতে পারত, তাই না? কিন্তু সে যায় না, কারণ তাকে সবসময় ভেতরের দিকে টেনে রাখার জন্য একটা আকর্ষণ বল কাজ করে। আর এই ভেতরের দিকে টানটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় কুলম্বের সূত্রের সাহায্যে। গাণিতিকভাবে বললে এই আকর্ষণ বল বা এফ হল ZE গুণ ই, যাকে ভাগ করা হয় R² দিয়ে। এখানে Z হল পারমাণবিক সংখ্যা, ই হল চার্জ, আর আর হল ওদের মাঝের দূরত্ব। এই বলটাই একটা অভিকেন্দ্রিক বল হিসেবে কাজ করে, মানে ইলেকট্রনটাকে সবসময় ওই কেন্দ্রের দিকেই টেনে রাখতে চায়। সমীকরণটা দেখতে একটু খটমটে লাগলেও এর বাস্তব উদাহরণ কিন্তু আমাদের সবারই জানা। শীতকালে শুকনো চুলে প্লাস্টিকের চিরুনি ঘষে ছোট কাগজের টুকরো ধরার খেলা তো আমরা অনেকেই খেলেছি। ঠিক যেভাবে ওই চিরুনিটা স্থির তাড়িতিক আকর্ষণে কাগজগুলোকে টেনে নেয়, পরমাণুর কেন্দ্রে থাকা নিউক্লিয়াসও ঠিক একই কুলম্বের সূত্রের ওপর ভিত্তি করে ইলেকট্রনটিকে নিজের দিকে প্রবল শক্তিতে টেনে ধরে রাখে। এবার আসি আমাদের দ্বিতীয় ক্লুতে। নিউক্লিয়াস যদি এত জোরে ইলেকট্রনকে টেনে ধরে, তাহলে তো তার সোজা গিয়ে নিউক্লিয়াসের উপর আছড়ে পড়ার কথা, কিন্তু সেটা তো হয় না। এর কারণ হল ইলেকট্রনটাকে এই পতন থেকে রক্ষা করে বাইরের দিকের একটা ধাক্কা, যাকে আমরা বলি অপকেন্দ্রিক বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স। ইলেকট্রনটা যখন নিউক্লিয়াসের চারপাশে প্রচণ্ড বেগে ঘোরে, তখন ওই ঘূর্ণনের কারণেই বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা প্রবল প্রবণতা তৈরি হয়। আর গাণিতিকভাবে এটা হল mv²/r। এখানে m হল ভর, v হল গতিবেগ, আর r হল ব্যাসার্ধ। এই ব্যাপারটা বোঝার জন্য একটা দারুণ দৈনন্দিন উদাহরণ দেওয়া যায়। ধরুন, একটা লম্বা সুতোর এক প্রান্তে একটা পাথর বেঁধে সুতোর অন্য প্রান্ত ধরে মাথার উপর বনবন করে ঘোরাচ্ছেন। তখন আঙুলের ওপর বাইরের দিকে একটা প্রবল টান অনুভব করবেন। মনে হবে পাথরটা যেন সুতো ছিঁড়ে বাইরে ছিটকে যেতে চাইছে। পরমাণুর ভেতরে ইলেকট্রনের ক্ষেত্রেও একেবারে হুবহু এই ঘটনাই ঘটে। ওর প্রচণ্ড গতিবেগ ওকে ক্রমাগত বাইরের দিকে ঠেলতে থাকে। এখানে একটা খুব ইন্টারেস্টিং গাণিতিক পার্থক্য আমাদের চোখে পড়তে পারে। খেয়াল করে দেখুন, কুলম্বের আকর্ষণের ক্ষেত্রে নিচে R² আছে, কিন্তু অপকেন্দ্রিক বলের ক্ষেত্রে আছে শুধু R। এমনটা কেন হয় বলুন তো? এর কারণ হল স্থির বৈদ্যুতিক ক্ষেত্রটি 3-ডাইমেনশনাল স্পেসে গোলকের মতো চারদিকে ছড়িয়ে পড়ে, যা ক্ষেত্রফলের সাথে যুক্ত, তাই এটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অন্যদিকে অপকেন্দ্রিক বল নির্ভর করে শুধুমাত্র একটা বৃত্তাকার পথের জ্যামিতির উপর, যা একমাত্রিক ব্যাসার্ধের সাথে সরাসরি যুক্ত। আর এই সূক্ষ্ম পার্থক্যটাই পরমাণুর ভারসাম্য বজায় রাখার আসল চাবিকাঠি। তালের মানে কি দাঁড়াচ্ছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো এই নিখুঁত ভারসাম্য। ইলেকট্রনটাকে যদি তার কক্ষপথে টিকে থাকতে হয়, তবে ভেতরের দিকের টান আর বাইরের দিকের ধাক্কা, এই দুটো বলকে একেবারে কাটায় কাটায় সমান হতে হবে। অর্থাৎ ZE²/R² কে mv²/r এর সমান হতে হবে।
এই দুটোকে সমান করে একটু কাটাকাটি করলেই আমরা পেয়ে যাই v²=ze²/mr। এটা হলো আমাদের ধাঁধার প্রথম সমাধান করা অংশ। কিন্তু আমাদের কাজ এখনও শেষ হয়নি। এবার আমাদের তৃতীয় এবং শেষ ক্লুটা খুঁজে বের করতে হবে, যেটা হলো ঘূর্ণনের নির্দিষ্ট নিয়ম। সমস্যা হলো আগের সমীকরণটায় ভি এবং আর দুটোই অজানা রাশি, আর এই সমস্যা সমাধানেই নিলস বোর একটা যুগান্তকারী ধারণা দিলেন। তিনি বললেন, ইলেকট্রন চাইলেই যথেচ্ছভাবে যে কোনো কক্ষপথে থাকতে পারে না। সে কেবল সেই নির্দিষ্ট কক্ষপথেই ঘুরতে পারবে যেখানে তার কৌণিক ভরবেগ বা mvr h/2π এর একটা পূর্ণসংখ্যার গুণিতক হবে। গাণিতিক ভাষায় বলতে গেলে mvr nh/2π। এখানে n হল কক্ষপথের নম্বর, একেবারে স্ট্রিক্ট একটা নিয়ম। কৌণিক ভরবেগের এই সংরক্ষণের বিষয়টা কিন্তু আমরা অলিম্পিকের ফিগার স্কেটিংয়ে প্রায় দেখি। একজন স্কেটের যখন বরফের ওপর নিজের চারপাশে বনবন করে ঘোরে, তখন সে হাত দুটো শরীরের কাছে টেনে নিলে তার ঘূর্ণনের গতি এক ধাক্কায় বেড়ে যায়, আবার হাত দূরে সরিয়ে নিলে গতি কমে যায়। বোরের শর্তটাও আসলে এই প্রাকৃতিক নিয়মেরই একটা আণবিক রূপ। আচ্ছা, এবার সময় এসেছে আমাদের গোয়েন্দা গল্পের ক্লাইম্যাক্সের। আমাদের হাতে এখন সবগুলো ক্লু চলে এসেছে। চলুন এগুলোকে একসাথে মেলাই। এখন এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো ভেতরের টান, বাইরের ধাক্কা আর ঘূর্ণনের নিয়ম। এই সবগুলোকে এক করে ব্যাসার্ধ বা আর বের করতে গেলে আমাদের সমীকরণ থেকে অতি অবশ্যই ভি বা গতিবেগকে সরিয়ে ফেলতে হবে। কেন বলুন তো? কারণ ভি আর আর দুটোই পরিবর্তনশীল রাশি। আমাদের এমন একটা সমীকরণ দরকার যেখানে আর ছাড়া বাকি সবকিছু হবে একেবারে ফিক্সড বা ধ্রুবক। চলুন দেখিনি কিভাবে এই লজিক্যাল ধাপগুলো একে একে গড়ে উঠছে। প্রথম ধাপে বল দুটোর ভারসাম্য থেকে আমরা পেয়েছিলাম v²=ge²/mr। এরপর দ্বিতীয় ধাপে আমরা ওই কৌণিক ভরবেগের সমীকরণ থেকে v এর মান বের করে ফেলি, যা হলো nh/2πmr। আর এই পুরো জিনিসটাকে স্কোয়ার করলে আমরা পাই v²n²h²/4π²m²r²। এবার তৃতীয় ধাপে ম্যাজিকটা ঘটে। যেহেতু আমাদের হাতে v² দুটো আলাদা মান আছে, আমরা স্রেফ এই দুটোকে একে অপরের সমান হিসাবে বসিয়ে দেব। ব্যাস, সমীকরণ থেকে v চিরতরে গায়েব হয়ে যাবে। আর এভাবেই আমরা পৌঁছে গেলাম আমাদের একেবারে শেষ ধাপে, যেখানে চূড়ান্ত রহস্যের উন্মোচন হতে চলেছে। দুটো সমীকরণ সমান করে একটু কাটাকাটি করলেই আমরা পেয়ে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত সমীকরণ r=h²/4π²mze²। আর এই সমীকরণটা দারুণভাবে প্রমাণ করে যে আমরা সফলভাবে ব্যাসার্ধ বা আরকে আলাদা করতে পেরেছি। একটু খেয়াল করে দেখুন, ডানদিকের প্রতিটি রাশি, যেমন প্লাঙ্কের ধ্রুবক এইচ, ভর এম, চার্জ ই বা পাই, এগুলো সবই কিন্তু একদম নির্দিষ্ট এবং পরিমাপযোগ্য ধ্রুবক। অর্থাৎ এই চমৎকার সূত্রটার মাধ্যমেই একটা অদৃশ্য ইলেকট্রন নিউক্লিয়াস থেকে ঠিক কতটা দূরে আছে তা আমরা একদম নিখুঁতভাবে হিসেব করে ফেলতে পারি। ভাবলে অবাক লাগে না? একটা চিরুনি, সুতোয় বাঁধা একটা পাথর আর একজন স্কেটারের হাত ঘোরানোর মতো খুব সাধারণ ঘটনাগুলো থেকে আমরা পরমাণুর ভেতরের সবচেয়ে গভীর একটা গাণিতিক রহস্যের সমাধান করে ফেললাম। শেষ করার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। যদি একটা অদৃশ্য ইলেকট্রনের পথ গাণিতিকভাবে এতটা নিখুঁত আর অনুমানযোগ্য হতে পারে, তবে এই গাণিতিক শৃঙ্খলা আমাদের এই সুবিশাল মহাবিশ্বের অদেখা স্থাপত্য সম্পর্কে আর কত বড় বড় রহস্য লুকিয়ে রেখেছে। এই প্রশ্নটা নিয়েই আজ আমরা আমাদের আলোচনা শেষ করছি। ভালো থাকবেন।